প্রশ্ন তো একটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিদেশ যাত্রার জন্য শুভেন্দু অধিকারীর সঙ্গে ডিল করতে চেয়েছিলেন এবং মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন মদন মিত্র এবং কুণাল ঘোষকে। না দেখুন, এটা হাইলি স্পেকুলেটিভ। এখানে মদন দা কুণাল দা কথা বলছেন এবং তাদের মধ্যে এই কথা হয়েছিল না হয়নি, কে কনফার্ম করবে না করবে, তাদের মধ্যেকার কথা সত্যি না মিথ্যে আমার পক্ষে বোঝাই সম্ভব নয়। কিন্তু পাবলিক ডোমেনে যেটা আছে, যেটা কিন্তু কুণাল ঘোষ এখনো কালীঘাট তৃণমূলের পদে এবং মুখপাত্রের পদে আছেন, তাহলে তো তার বলা উচিত ছিল যে সমস্তটা মিথ্যে। বললেন না তো, সত্যিও বলেননি। তিনি বলেছেন মানে মানুষ দেখেছেন, সেটা মানুষের বিবেচনা। সেটা কুণালদাকে প্রশ্ন করা হয়েছে, উনি উত্তর দিয়েছেন মানুষ বিবেচনা করবেন। আমার বক্তব্য, তিনজন ক্লোজ ডোরের ভেতরে এই কথা বলেছিলেন নাকি ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনা করছিলেন সেটা তো আমি জানি না। ঠিক, কিন্তু সেই তিনজনের একজন যদি বাইরে গিয়ে একটা কথা বলেন, সেটা যদি অসত্য হয়, তাহলে আরেকজন যিনি এখনো পুরো মাত্রায় দলে এবং দলের কেন্দ্রে আছেন এবং একমাত্র না হলেও লড়াকু, অনির্বাণকে আমি ধরবো, প্রদীপ্তকেও ধরবো, যাই হোক, এই লড়াকু সৈনিকদের যিনি কেন্দ্রে আছেন, তিনি মিথ্যে বলে উড়িয়ে না দিয়ে তিনি স্পেকুলেশনকে ওনার বক্তব্যের পর আর কিছু থাকে না। আমি সেটাই বলছি, সেই স্পেকুলেশনের অংশগ্রহণ করার এই মুহূর্তে আমি না সেই জায়গায় আছি না, তাতে খুব আগ্রহ বোধ করছি। কারণ এই স্পেকুলেশনে ফুয়েল দিলে এই স্পেকুলেশনটাই বাড়বে, তাতে কাজের কাজ কিছু হবে না। কারণ পয়েন্ট হচ্ছে এইটা যে ধরুন বিক্রম একটু আগে যেটা এখানে বললো, আপনি যেটা বললেন যে অপোজ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা, এবার তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিদেশ যাত্রা অপোজ করবার মানে এটার পেছনেই বা বিক্রমরা পড়ে আছে কেন? মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চিকিৎসা করাতে যায়, আমার ক্লায়েন্ট পড়ে আছে এবং আমি উত্তর যাব। বিক্রম মানে ব্যক্তি বিক্রমের কথা বলছি না, মানে তোমার পয়েন্টটা কি? আমি ব্যক্তি বিক্রমের কথা বলছিও না, মানে ক্লায়েন্ট সেই হিসাবেই বলছি। তো সেটাই বা তারা পড়ে আছে কেন? যদি চিকিৎসা করাতে যায়, তার চোখটা যদি চিকিৎসা অসুবিধাটা কি হতে পারে সেখানে? যে স্পেকুলেশনটা, দাদা আমি শেষ করে, আজকে আপনি অভিযোগ দায়ের করেছেন, কোনো এফআইআর করেননি, সাক্ষ্য দিয়েছেন, গুরুত্বপূর্ণ সাক্ষ্য। যাক, তাও ভালো। আমি সকালে উঠে না আনন্দবাজারটা খুলে 3 নম্বর 4 নম্বর কথাটা খুঁজি যে আজকে অভিজিৎ দা কোনো এফআইআর করেছেন কিনা, তাহলে বুঝি যে দিনটা নর্মাল যাবে। আর যদি দেখি করেননি, অভিজিৎ দা কোনো এফআইআর করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আমি শেষ করিনি। আর আজকে কালকে একটা করে দেবেন এফআইআর। এবার আমি আপনাদের বলে করব, বিদেশ যাবেন, পলিটিক্যাল অভিযোগ হচ্ছে উনি পালিয়ে যাবেন, এই বিদেশ করে ফিরবেন, এটা পলিটিক্যাল অভিযোগ, তাই তো? আচ্ছা, গত 2023 থেকে 25-এর মধ্যে, মানে 2 বছরের মধ্যে তিনি 12 বার বিদেশ গেছেন, এটা অন রেকর্ড কোর্টে এটা জানানো হয়েছে। একবারও পালিয়ে যাননি। তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে, তার পাসপোর্ট এমন নয় যে হঠাৎ করে ফোর্স করে তিনি এদিক ওদিক চলে যেতে পারবেন, সরকার কিছু জানবেন, এটা সম্ভব নয়। তৃতীয় কথা, এই যে পালিয়ে যাবে যে এই রবটা তোলা হচ্ছে, আজ অবধি কোন তদন্ত একটা লজিক্যাল কনক্লুশনের ধারে কাছে গেছে যে তাকে পালিয়ে যেতে হবে? শুধুমাত্র ডাকাডাকি করা, ঘন্টার পর ঘন্টা তাকে জেরা করা বাদ দিয়ে আপনি একটা কোনো অভিযোগের ভিত্তিতে একটা কোনো তদন্ত, সে ইডি হোক, সে সিবিআই হোক, সে অধুনা রাজ্য পুলিশ নয় এখন শুরু করেছে, ইডি সিবিআই তো 12 বছর ধরে চালিয়ে। মূল প্রশ্নের উত্তর কিন্তু বিক্রম দিয়ে দিয়েছিল আগেই, সেটা হচ্ছে অন্য বিদেশ যাত্রাগুলোর ক্ষেত্রে 16টা বা 15টা মামলা পেন্ডিং ছিল না কোর্টে, যে ইস্যুটা আজকে খোদ বিচারপতি তুলে ধরেছে। ঠিক কথা, এই 16টা মামলার কথা বলা হচ্ছে, এটা সম্ভবত 4ঠা মের পর শুরু হয়েছে, তার মধ্যে বোধহয় 17টা মামলা অভিজিৎ দার করা। এবার এফআইআর একটা মানুষের বিরুদ্ধে রোজ একটা করে একজন করবে, রোজ একটা করে একজন এফআইআর করবে, চিকিৎসার জন্য কোথাও যেতে পারবেন না, অসুবিধাটা কি? সেই চিকিৎসাটা কি, আমার একটা প্রশ্ন, যে চিকিৎসার জন্য উনি বিদেশ যেতে চাইছেন, সেই চিকিৎসাটা কি ভারতবর্ষে অ্যাভেলেবেল নয়? সেইটা তাকে তো দেখাতে হবে কোর্টের কাছে। চিকিৎসার জন্য হঠাৎ করে তাকে বিদেশে যেতে দেবে, তার এতগুলো মামলা পেন্ডিং। আরেকটা কথা, যখন ইডির কথা তুলছেন, যখন স্যাংশন, ইডি বা সিবিআই যখন কাজ করে, তাদের একটা স্যাংশনের ব্যাপার থাকে চার্জশিটের ওই সময়টাতে। সেই স্যাংশন রাজ্য সরকারের তরফ থেকে চেয়েও পাওয়া যায়নি এবং আদালতকে বারবার সেই স্যাংশনের জন্য ইন্টারভিন করতে হয়েছে, অর্ডার ইস্যু করতে হয়েছে। আমি তাহলে এখানে একটা প্রশ্ন আছে, একটা টেকনিক্যাল প্রশ্ন আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাকিউজড হিসেবে দেখিয়ে এখন অবধি কোন চার্জশিটটা প্রিপেয়ার হয়েছে যেটা স্যাংশনের অপেক্ষায় আছে? দেখুন, আমি একটা কথা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নিয়ে আলোচনা হচ্ছে তার নামে কটা চার্জশিট হয়েছে বলতে পারবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে সেটা কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়নি। দেখুন সুমন, আমি ঠিক এই পয়েন্টটাতে আসছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি কি তাহলে, দেখুন আমি লেম্যান হিসেবে আমি কি তাহলে দেখে দেখবো? এক সেকেন্ড, আমি দেখুন সাধারণ মানুষ হিসেবে, হ্যাঁ আইনজীবী নয়, সাধারণ মানুষ হিসেবে
হিসেবে, আমি লেম্যান হিসেবে কি তাহলে এইটা ভাববো যে 4 মের আগে অবধি চার্জশিটেও যার সম্পর্কে লেখা হতো যে সাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার রাজনৈতিক পরিচয়, তিনি কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোন বাড়িতে থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় কি, ঠিকানা কি, এটা চার্জশিটে অবধি মানে অস্পষ্ট রাখা হতো, সেই ছবিটা 4 মের পর পাল্টে গেল ববি। হ্যাঁ মানে আমি বলছি তাই অনির্বাণ যে মানে ফ্যালাসিটা দিচ্ছে সেই চার্জশিট তো আমাদের সবাইকে বিস্মিত করেছে। না, চার্জশিটটা ওয়ান কখন অভিষেক হয়? বন্দ্যোপাধ্যায় বা সাম অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্জশিটটা কখন মানে একে স্পষ্ট তৃণমূল নয়। সরকার চলছে নাকি? আমার এগেন্স্ট 38টা কেস করেছে, কোয়াশিং করে এখনো 13খানা আছে, সব কটা চার্জশিট করে দিয়েছে। আমি জীবনে কাউকে চড় মারিনি, এমন সেকশন বাদ দেয়নি যে মানে বাদ দেয়নি। আপনি আমাকে বলুন, ওনাকে বলুন যে করোনার মতো একটা খতরনাক একটা ডিজিজ, সেইখানটায় অভিষেক ব্যানার্জি বলল মেগা কোভিড টেস্ট 12ই জানুয়ারিকে বেছে নিল 2022, সেখানে 26 জন ডাক্তার মিলে দিচ্ছে 53,208 জনকে করোনা টেস্টে। কাদেরকে লাগিয়েছে? সিভিক ভলেন্টিয়ারদের। কেবলমাত্র ভেন্ডার হয়েছে একজন, যেখানে আইসিএমআর গাইডলাইন অনুযায়ী একমাত্র রেকগনাইজড ভেন্ডার ছাড়া পাবে না। এবং সেই ক্ষেত্রে যখন হোল ওয়েস্ট বেঙ্গলে মাত্র করোনা টেস্ট হয়েছে 73,000 জনের, সেখানে ও 72,000 জনের, সেখানে ও করছে হচ্ছে 53,000। তাহলে 18,000 লোককে টেস্ট করেছে, আর আইসিএমআর এর লগে উঠে গেল 23,000 জন করোনা এফেক্টেড, অথচ নাকি ডায়মন্ডে মাত্র 1100 জন। আপনি বুঝতে পেরেছেন? বেশ আমি এক্স্যাক্টলি তিন আইনজীবীর আইনি লড়াইয়ের মধ্যখানে হ্যাঁ লোকগুলোকে বলছে করোনা হয়নি। 53,000 যখন 30% হচ্ছিল, সেখানে ডায়মন্ডে মাত্র 2.1%, অর্থাৎ আপনার করোনা হলো, আমি বলে দিচ্ছি করোনা নেই, আপনি আরো 10 জনকে সংক্রমিত করলেন, তার মধ্যে কজন মারা গেল? কত বড় খুনি! ওর খুনের শাস্তি হওয়া উচিত। আমি তো আজকে বলে এলাম মেডিকেল কাউন্সিলে যে করোনাতে এই মেগা টেস্টের পরে কতজন মারা গেছে ডায়মন্ডে, পুরো ইনভেস্টিগেশন করতে। অভিজিৎদার মানে জানি না এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রত্যেকদিন দুটো করে মামলা করা বাদ দিয়ে, আমি বলেন হ্যাঁ ঠিক আছে দাদা, ঠিক আছে, এটা বাদ দিয়ে যদি আরো কিছু কাজ থাকতো ভালো হতো, কারণ বিজেপি কিন্তু পলিটিক্যালি খুব ভালো জায়গায় নেই দাদা। আপনাদের ধরবো, ধরুন না, আমি তো চাই ধরুন, আমি তো চাই আমাদেরকে বেশ এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।